নম্বর কথা হলো গণভোটটা নতুন কোনো আলোচনা ছিল না। প্রথমে আলাদা আলাদা কমিশন বসেছে 6টা। সেই কমিশনের প্রস্তাব, সেখানেও রাজনৈতিক দল গেছে, বিএনপিও গেছে, আমরা সবাই গেছি। আমরা যার যার প্রস্তাব এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের মধ্য দিয়ে পরবর্তীতে স্প্রেডশিটে আসছে 167টা, আপনার মনে আছে? 167টা স্প্রেডশিট সব দলের কাছে পাঠানো হয়েছে। সেখানে কি কি প্রস্তাব এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, অংশে 6টা ছিল: গণভোট, গণপরিষদ, গণপরিষদ কাম পার্লামেন্ট, অধ্যাদেশ, এরকম 6টা ছিল। তো গণভোট তো তখন থেকে আছে, মানে 6টা আপনার কিভাবে বাস্তবায়ন করবেন সেটা 6টা পদ্ধতি। তারপরে আমরা জুলাই কি বলে সনদ নিয়ে আমরা আলোচনা করেছি ঐক্যমত্য কমিশনে। সেই আলোচনা শেষে যখন সনদ বানানো হয়ে গেছে অক্টোবরে, তারপর আলোচনা এসছে যে আমরা কিভাবে বাস্তবায়ন করবো। কাজে গণভোটটা নতুন কোনো বিষয় ছিল না। আচ্ছা, তারপরে কথা হলো যে গণভোট নতুন, আপনার ঐক্যমত্য নাই, এটা নাই, সেটা নেই, সব মানলাম। তো আপনি তো গণভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছেন, তখনও তো আপনি ওই আদেশ দেখে কি কি প্রশ্ন আছে দেখেই আপনি বলছেন যে রাজনীতির জায়গা থেকে জনাব সারোয়ার তোষার মানে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার তো কোনো সুযোগ কি আসলে ছিল না? আপনি বলেন যে আমরা তাহলে আপনি আগেই বলতেন যে আমরা গণভোটের অংশ হব না, কারণ গণভোটের মধ্যে আমাদের সাথে যায় না এরকম। এবং গণভোটে আপনি যদি দেখাতে পারেন যে 4টা প্রশ্ন এর এক অমুক জিনিসটা জুলাই সনদে নাই, এরকম যদি কেউ দেখাতে পারে, তাহলে আমরা আমাদের পজিশন থেকে সরে আসব। এখনকার কথা বলেন, এখন গণভোটের 4টা প্রশ্ন জনগণের প্রতি কমিটমেন্ট আছে না, সেটা করবে। যেমন তার ফ্যামিলি কার্ড, এটা তার পলিটিক্যাল কর্মসূচি, সেটা তার ইশতেহার, নির্বাচনী ইশতেহার। আপনি ফ্যামিলি কার্ড করেন, যেগুলো আপনি ঐক্যমত হয়ে আসছেন, এগুলো তো আপনার করতে হবে। এটা আলাদা এবং সরকার আলাদা, ঠিক আছে? আচ্ছা, এরপর বাদে কথা হচ্ছে ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আর কি। আমরা সবসময় দেখে আসছি যে দুদকের মতো প্রতিষ্ঠানগুলো বিরোধী দল দমন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এখন আপনি আপনারা তো বলি না বিরোধী দলের লোক বসান, আমরা বলেছি একটা প্রসেস, কিভাবে নিয়োগ দিবেন এটা একটা প্রসেস হতে হবে। এবং সেই প্রসেসটার কথা ইন ডিটেলস জুলাই সনদের মধ্যে বলে দেওয়া আছে যে দুদকের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই এরা থাকবে দুদক মানে নিয়োগ কমিটিতে, এবং তার মধ্যে দিয়ে একজনকে আপনি নিয়োগ দিবেন, আপনার লোকের মধ্যে চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর সে কাজ করবে একটা সুনির্দিষ্ট আইনের মধ্যে থেকে। সে যদি তার আইনের অপব্যবহার করে, ওই দুদকের চেয়ারম্যান, তাকে সরিয়ে দেওয়ারও আইনি প্রক্রিয়া আছে। কিন্তু সে সরকারের দলের নাকি বিরোধী দলের, এটা তো কাজ না আমার। কিন্তু ওই যে আমাদের সরকারগুলো এই প্রতিষ্ঠানগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, এটাই হচ্ছে সমস্যা। নির্বাহী বিভাগ যখন রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে, মানবাধিকার কমিশনের কাজই তো হচ্ছে যে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে কিনা। সে যদি এটাই করতে না পারে, সে কি বলবে বিরোধী দল মানবাধিকার লঙ্ঘন করেছে? কোনো মানবাধিকার কমিশনের মানে সুস্থ বা কাণ্ডজ্ঞান সম্পন্ন মানবাধিকার কমিশন এটা বলবে যে বিরোধী দল মানবাধিকার লঙ্ঘন করছে, নাকি বিরোধী দলের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? এটা বলাই তো এই প্রতিষ্ঠানের কাজ। কাজে আপনার কাজই হলো সরকারকে একটা ওয়াচের মধ্যে রাখা। এটা যদি আপনি করতে না পারেন, যদি দলীয় লোক বসান, আমরা দেখিনি শেখ হাসিনা আমলের মানবাধিকার কমিশন, মানে মনে হতো যেন একটা জিন্দা লাশ। তো সেরকম মানবাধিকার কমিশন, সেরকম দুদক বা রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আমরা তো চাই না। বাংলাদেশ ব্যাংক এরকম আরেকটা প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো নিয়োগ আপনার পছন্দ মতো হবে, এটা সবাই বোঝে। কিন্তু যেগুলো রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোর নিয়োগে একটা প্রসেস লাগবে, এটাই হচ্ছে বক্তব্য। তো সেটা যদি আপনি করতে না দেন, তাহলে আপনি সকল প্রতিষ্ঠানে দলীয়করণ করতে চান, এবং দলীয়করণ করার পরিণতি তো ভালো হয় না বাংলাদেশে। এবং এটা তো বিএনপির এই জায়গাটা আমি আসতে চাই জনাব সারোয়ার তোষার, মানে আপনার মনে হয় কিনা, মানে এটি তো একটা আইনি বা দলিলের জায়গা থেকে আপনি কথা বললেন, কিন্তু যে বাস্তবতা এখন, সেটি বিএনপি সরকারের জন্য একটা চ্যালেঞ্জ আপনি মনে করেন কিনা, যে কোনোভাবেই আসলে অনেকগুলো দায়কে আসলে সে অস্বীকার করতে পারবে না? মানে এই অ্যাটিটিউডটা বা এই ইনিশিয়াল মুভমেন্টের মধ্যে আপনার মনে হয় কিনা বিএনপির যতটুকু আপনি দেখেন? না, দেখেন, একটা নিয়োগের ক্ষেত্রে আমরা 100% ফেরেশতা চাচ্ছি না, কিছুটা আপনার দিকে হেলানো লোকই হতো আনবেন আপনি, আমি বুঝলাম। কিন্তু একটা মিনিমাম প্রফেশনালিজম তো তার লাগবে। আপনি বাংলাদেশ ব্যাংকে যাকে বসানোর কথা ছিল, যিনি ইন্ডিয়া ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করে এসেছেন, এটা এক্সট্রিমলি ইকুইপড লোক। আপনি মনসুর সাহেবকে সরিয়ে দেবেন, এটা আগের সরকারের নিয়োগ, আমরা বুঝি, এটা রাজনৈতিক কারণটা বুঝি। আপনি একটা সম্মানজনক এবং একটা প্রসেসের মধ্যে তাকে সরান, তাকে আপনি মপ করে সরাই দিলেন, এবং কোনো ধরনের আপনি তো কোনো আইনি গ্রাউন্ড দেখাতে পারবেন না। এটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে যে এটা কোন আইনে, যখন আপনি নিয়োগ দিয়েছেন তখন আপনি বাংলাদেশ ব্যাংক অর্ডারের একটা সুনির্দিষ্ট ধারার অধীনে নিয়োগ দিয়েছেন। যখন আপনি অপসারণ, ইভেন আপনি অপসারণ করেনও নয়, আপনি জাস্ট নতুন নিয়োগ দিয়েছেন, এবং সেই নিয়োগ দিয়েছেন একজন, এই লোক ছাড়া কি বাংলাদেশে আর কেউ ছিল না? যিনি আপনার নির্বাচন পরিচালনা কমিটির লোক ছিলেন, উনি যদি পৃথিবীর সবচেয়ে যোগ্য লোক হন, তবু তো আমি তাকে এখানে দিয়ে এটা বিরোধিতা করবো, কারণ আপনার নির্বাচন পরিচালনা কমিটির যিনি লোক, তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাতে পারেন না। এবং পাইপলাইনে আরো লোক ছিল, এগুলো সবাই জানে, কনসার্ন সবাই জানে যে এখানে আরো কয়েকজনের নাম আলোচিত হচ্ছিল। আপনি তাকে বাদ দিয়ে এরকম একটা ঋণ খেলাপি ব্যবসায়ীকে কেন দিলেন? সেটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে নিশ্চয়ই কথা বলার সুযোগ আছে, আমি বলছি ওভারঅল কথা বলছি না। ওভারঅল পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট বলেন আর যেটাই বলেন, কিছু কাজ অ্যাব্রাপ্টলি করা যায় না। যেমন হচ্ছে এই যে মেট্রোর যিনি এমডি, আগের সরকারের নিয়োগ, আন্তর্জাতিক দরপত্র করে 76 জনের মধ্যে থেকে একজনকে বাছাই করে, যার পৃথিবীর 30টা দেশে, বিভিন্ন দেশে 30 বছরের অভিজ্ঞতা ছিল মেট্রো বা গণপরিবহন ম্যানেজমেন্টের, তাকে আপনি এভাবে সরিয়ে দিয়ে একজন অতিরিক্ত সচিব বসিয়ে দিয়েছেন ওখানে।
এটা কি নেসেসারি ছিল? তার সাথে একটা চুক্তি আছে। আপনি যদি চুক্তি কন্টিনিউ করতে না চান তাহলে সেটা অন্তত 6 মাস তাকে দেখেন। এবং তিনি কি করছিলেন, যেগুলো যে ঠিকাদাররা বাজে জিনিসগুলো গছিয়ে দিতে চায় সেগুলো তিনি মানে কস্ট মিনিমাইজেশন করছিলেন। তো এই সময় তো আমাদের এখন তো দরকার, সরকার এখন একটা প্রায়োরিটি যে দেশে একটা পৃথিবীতে একটা যুদ্ধ চলছে। এখন আমি মিতব ভাই তার পরিচয় দিব। আপনি বলছেন যে লাইট কম ব্যবহার করেন, এসি কম ব্যবহার করেন, তাহলে যেই এমডি আপনার মনে আছে যে শেখ হাসিনা বলেছিলেন যে এই দুইটা স্টেশন 400 কোটি টাকা লাগবে, 2 বছর লাগবে, উনি 3 মাসের মধ্যে 2 কোটি টাকার মধ্যে কাজটা সেরেছেন। তো তাকে আপনি এই পুরস্কার দিবেন কেন? আপনি রাখেন, আপনি দেখেন তাকে, তারপর যদি আপনার প্রায়োরিটির সাথে না মেলে তারপর আপনি 6 মাস, আমি বলছি যে কিছু জিনিস 5-6 মাস দেখা উচিত ছিল, আপনি 1 মাসও হয় নাই, 1 মাসের আগেই আপনি এই কাজগুলো করে ফেলেছেন এবং বোঝা যায় তাড়াহুড়াগুলো। সিটি কর্পোরেশন 6টা জায়গায় আপনি দলীয় নিয়োগ দিয়েছেন, দেওয়ার পরে ওই লোকেরাই আপনার ঢাকার সাথে যেমন ভিডিও এসছে যে যাকে প্রশাসক বসিয়েছেন তিনি আগামী নির্বাচন করবেন, এটা ওপেন ঘোষণা দিচ্ছেন। তাহলে এটা তো পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি সিটি কর্পোরেশনের পুরো অবকাঠামো ব্যবহার করে নিজেকে আগামী প্রার্থী হিসেবে, তাহলে এখানে কি একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য সমস্যা হলো না? তাহলে আপনি যদি তাকেই মানে এই প্রশ্নগুলো জনাব সারওয়ার তুষারকে আগের সরকারের সময় করেছেন আপনারা, অন্তর্বর্তী সরকার 100%। মানে আগের সরকারের সময় নিজেদের আত্মসমালোচনাও করেছেন যখন আগের সরকারের কেউ কি এই সরকারে, হ্যাঁ আগের সরকারে কেউ এই সরকারে এসেছে, যেমন পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি তার বিরোধিতা করেছিল। ওই সরকারেও তো শিক্ষার্থীদের একটা অংশ ছিল, তাদের ছিল। বিভিন্ন ইস্যু নিয়ে কথা হ্যাঁ, হয়েছে, ছিল। তখন কি আপনারা সরব কথা ছিলেন? বলেছি, আপনার এখানেও এসে কথা বলেছি, সমান পরিমাণে সরব ছিলেন যেটা কিনা? অবশ্যই। এবং যেখানে আমাদের ওই 2 যে ছাত্র উপদেষ্টার কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, এটা আমরা সবসময় যৌক্তিক উত্তর দিয়েছি। তারপর কি আমরা নিরপেক্ষতার স্বার্থে তফসিলের আগে বা তাদের ধরেন কি বলা যায়, আমি দুর্নীতি না বলি, তাদের নিয়ে তো নানান রকম কথাও হয়েছে। না বাজেট আগে কিভাবে কথা ছিল allocation হয়েছে। পুরোটা সময় আসিফ মাহমুদের এপিএস এর দুর্নীতি। তারপর কি হলো, দুদক থেকে তো তিনি ছাড়পত্র পেয়েছেন, কিন্তু পুরোটা সময় এটা দিয়ে এনসিপি কে ঘায়ল করা হয়েছে। এবং তখন যখন আসিফ মাহমুদ ইভেন এনসিপি তে জয়েনও করেন নাই। এনসিপি তে তিনি কখন জয়েন করলেন, যখন আপনার ওই তফসিলের আগে। তো তফসিলের আগে জয়েন করে তিনি ইভেন নির্বাচনও করেন নাই, আর মাহফুজ জয়েনই করেন নাই। কিন্তু এই নির্বাচন করে নাই, কিন্তু তিনি মূল সমন্বয়ক তো তিনি ছিলেন নির্বাচন। ওকে, আপনি দেখবেন যে এর কারণে এনসিপি কি সুবিধা পেয়েছে বা পেয়েছে কিনা। ওই শিক্ষা উপদেষ্টা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্লাসমেট, বন্ধু, একই রুমে ছিলেন। এরকম সরকার অন্তত 3 জন ঘনিষ্ঠ উপদেষ্টা ছিল যাদের সাথে একেবারে ঘরোয়া সম্পর্ক মির্জা ফখরুল ইসলাম, কেউ তো এটা নিয়ে প্রশ্ন তোলে নাই। এবং তিনি বলেছেন যে আমি ভিসি নিয়োগের সময় মির্জা ফখরুল ইসলামের পরামর্শ নিয়েছি, 40টা ইউনিভার্সিটি ভিসি নিয়োগ, এটা তিনি বলেছেন। এটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু আসিফ মাহমুদ প্রশাসক মুখে বসেছেন, এটা নিয়ে সমস্যা। তো সেই প্রশাসক তো পরবর্তীতে এই সরকারের কোনো দায়িত্ব নেয় নাই। কিন্তু এখন আপনি যাকে প্রশাসক বসালেন তিনি সামনে নির্বাচন করবেন, তাহলে আপনি প্রশাসন আপনার লোকই বসান, আপনি আরেকজনকে প্রশাসক বসান যিনি সামনে নির্বাচন করবে না। যিনি নির্বাচন করবেন তাকে প্রশাসক বসানো মানে এটা পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা এনসিপি করলে আজকে তুলকালাম হয়ে যেত দেশের মধ্যে।